আনভি বই হাতে নিয়ে বসে আছে, কিন্তু পড়ায় মন নেই বললেই চলে। আনভির মাথায় ঘুরছে পেন ড্রাইভটার কথা। কোথায় যেতে পারে পেন ড্রাইভটা? তৎক্ষণাৎ আনভির মনে পড়ে আহাদের বলা কথাটা, তার চাচ্চু সব কিছু জানে। আনভি কাপা হাতে মোবাইলটা নিয়ে ইয়াসিন সাহেবের নাম্বারটা দেখছে। ফোনের স্ক্রিনে ঝলমল করছে ইয়াসিন সাহেবের নামটা। আনভির ফোনে চাচ্চু দিয়ে সেভ করা। আজ প্রায় 3 মাস হয়ে গেছে সে বাড়ি ছেড়েছে। এই 3 মাস সাহস হয়নি কখনো ফোন দেওয়ার। কেমন আছে তার চাচ্চু? তার উপর কি খুব বেশি রাগ করে আছে? মাথায় নানান প্রশ্ন ঘুরছে। আনভি আর কোনো কিছু না ভেবে ইয়াসিন সাহেবের নাম্বারে ডায়াল করে, কিন্তু যতবারই ডায়াল করছে ততবারই ফোন বন্ধ। আনভির বুকের ভিতর অজানা ভয়ের সৃষ্টি হচ্ছে। আনভি বিড়বিড় করে বলে, চাচ্চু তুমি ঠিক আছো? আনভি মোবাইলটা হাতে নিয়ে বসেছিল। হঠাৎ ফোন বেজে উঠল। আনভি খানিকক্ষণ সময়ের জন্য খুশি হয়েছিল, ভেবেছিল হয়তো চাচ্চু, কিন্তু নাম্বারটা খেয়াল করে দেখলো এটা ইয়াসিন সাহেবের নাম্বার না। আনভি দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করে। অপর পাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে আসে তার নাম। আনভি বুঝতে বাকি থাকে না এটা তামিম। আনভি বলে, জি বলুন। তামিম বলে, কেমন আছেন এখন? আনভি ছোট করে জবাব দেয়, ভালো। তামিম আবার জিজ্ঞাসা করে, ওষুধগুলো কি ঠিকমতো খাচ্ছেন? এবারও আনভির ছোট জবাব, জি খাচ্ছি। দুজনেই বেশ কিছু সময় নীরব। নীরবতা ভেঙে আনভি বলে, স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তামিম ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার বলুন তো? স্যার রাত পোহালেই 24 ঘন্টা শেষ হতে চলেছে। তুরাজ চৌধুরী কি স্টেটমেন্টটা পাল্টেছেন? তামিম জবাব দেয়, না পাল্টায়নি। তুরাজ চৌধুরী যে ধরনের মানুষ, ও অত সহজে এটা পাল্টাবে আপনার মনে হয়? আনভি বলে, পাল্টাতে তো ওনাকে হবেই। উনি নিজে থেকে পাল্টালে ভালো, আর যদি না পাল্টায় তাহলে ওনার জন্য খুব একটা ভালো হবে না। দ্বিতীয়বারের মতো আমার মুখোমুখি হতে হবে ওনাকে। তামিম আনভির কথা মানে বেশ বুঝতে পারছি। আনভি এত সহজে এই ব্যাপারটা ভুলবে না। তামিম বলে, কি করতে চাইছেন সিমি? আনভি কিছু সময় চুপ থেকে বলে, সেটা তো কালই দেখতে পারবেন স্যার। এখন রাখি, কাল দেখা হবে। আনভি কল কেটে দেয়। তামিম ফোন হাতে নিয়ে বসে থাকে। তামিম হাতের ফোনটা টেবিলে রেখে প্যাকেট থেকে একটা নূপুর বের করে হাতে নিয়ে বলে, সিমি, কেন মনে হচ্ছে আপনাকে আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবো? কেন আপনি আমার ফিলিংসগুলো বুঝছেন না? আমি আর দেরি করতে চাই না, কালকেই আপনাকে সব বলবো সিমি। ঘড়ির অ্যালার্মে আনভির ঘুম ভাঙে। আনভি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়, রান্নাঘরে গিয়ে রান্না বসাবে। তার আগে কলিং বেল বেজে ওঠে। আনভি গিয়ে দরজা খুলে দেখে আনোয়ার সাহেব আর মনোয়ারা বেগম দাঁড়িয়ে আছেন। আনভি মুচকি এসে বলে, ভিতরে এসো দাদুভাই দিদুন। তারা ভিতরে এসে বসে। আনোয়ার সাহেব বলে, শোনো দাদুভাই, যতদিন সুস্থ না হও ততদিন রান্নাঘরে যাবে না। আমি আর তোমার দিদুন রান্না করে দিয়ে যাব। আনভি তাদের পায়ের কাছে এসে বসে, তারপর বলে, জানো, তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে দাদুভাই দিদুন কেমন হয় জানতাম না। সবার দাদুভাই দিদুন ছিল, শুধু আমারই ছিল না। খুব খারাপ লাগতো জানো, কিন্তু তোমাদের পেয়ে সব কষ্ট চলে গেছে। মনোয়ারা বেগম আনভির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমাকে পেয়েও আমার নাতনির অভাব ঘুচে গেছে দাদুভাই। আনভি কান্না ভরা চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। মনোয়ারা বেগম খাবার প্লেট থেকে খাবার খাইয়ে দেন আনভিকে। আনভি খেতে খেতে বলে, আমি যদি কখনো হারিয়ে যাই, তোমরা আমায় মনে রাখবে? আনোয়ার সাহেব বলেন, এমন কথা বলতে নেই দাদুভাই, তোমাকে আমরা হারিয়ে যেতে দিব না। আনভি তাদের পায়ের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। আনভির কেন জানি মনে হচ্ছে ওদের সাথে তার আর দেখা হবে না। রিশমা আর আনভি একসাথে ভার্সিটিতে আসে। ভার্সিটিতে আসতে তামিমকে চোখে পড়ল। তামিমকে দেখে আনভি আর রিশমা দাঁড়িয়ে যায়। তামিম খানিকটা তাদের দিকে এগিয়ে আসে। আনভি সোজাসাপটা প্রশ্ন করে তামিমকে, স্যার, তুরাজ চৌধুরী অফিসিয়াল স্টেটমেন্ট পাল্টাছেন? তামিমের কেন জানি আনভির কথাটা ভালো লাগলো না। তামিম কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, তুরাজ 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 কেন সিমি? আপনি ওই কথা ভুলছেন না? সবাই যদি এই নিয়মে চলতে পারে সেটা সবাই বুঝবে, কিন্তু কেন আপনি এটার মধ্যে জড়াতে যাচ্ছেন? আনভি আর রেশমা কিছুটা অবাক হয় তামিমের কথা শুনে। তামিম কখনো এমন কথা আগে বলেনি, না তো কখনো এমন রাগান্বিত হয়ে কথা বলেছে। আনভি কিছুটা অবাক কণ্ঠে বলে, কি হয়েছে স্যার, আপনি হঠাৎ এমন বিহেভ কেন করছেন?
তামিম কিছুটা নিজেকে শান্ত করে, তারপর শীতল কণ্ঠে বলে, দেখুন সিমি, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। ওই আরওয়ান চৌধুরী তুরাজকে কতটুকু চিনেন আপনি? আপনি কিছু জানেন না ওর সম্পর্কে। আপনার কি মনে হয় না তুরাজ চৌধুরী ওই দিন তার অফিসে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে এসেছেন আর আপনাকে ছেড়ে দেবে? না সিমি, তুরাজ চৌধুরী তার স্বার্থে আঘাত লাগলে কাউকে ছেড়ে দেয় না। আমি চাই না আপনি তুরাজ চৌধুরীর সাথে কোনো ঝামেলায় জড়ান। একদমে কথাগুলো বলে তামিম থামে। আনভি তামিমের কথাগুলো শুনে বলে, স্যার, আপনি তুরাজ চৌধুরীর সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? একজন মানুষকে গভীরভাবে না জানলে তার সম্পর্কে এতগুলো কথা বলা যায় না। তামিম আনভির প্রশ্ন না শুনে কিছুটা ঘাবড়ে যায়। তামিম ঘামতে শুরু করে। আনভি বেশ তীক্ষ্ণ চোখে তামিমকে পর্যবেক্ষণ করছে। তামিমের পরিবর্তনগুলো চোখে পড়ার মতো। আনভি বলে ওঠে, স্যার, আপনি ঠিক আছেন? তামিম কিছুটা ধাতস্থ হয়ে বলে, হ্যাঁ, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আনভি কিছু সময় চুপ থেকে বলে, স্যার, ভেবেছিলাম কেউ আমার পাশে না থাকলেও আপনি থাকবেন, কিন্তু আপনি যে এভাবে পিছু হটার কথা বলবেন কখনো ভাবতে পারিনি। যাই হোক, আপনি যদি আমার সাথে এই কাজে না থাকেন তাহলে আমি জোর করব না। আনভি কথাটা বলে চলে যেতে নিলে তামিম পেছন থেকে বলে, সিমি, দাঁড়ান। আনভির সাথে সাথে দাঁড়িয়ে যায়। তামিম পুনরায় আনভির সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার সাথে ছিলাম আর থাকবো। তামিম শিকদার আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে রক্ষা করব। আনভির মুখে হাসি ফুটে ওঠে। পাশ থেকে রিশমা বলে, তাহলে যাওয়া যাক। আনভি বলে, হ্যাঁ চল। আনভি, রিশমা আর তামিম একসঙ্গে ভাইস চ্যান্সেলরের কক্ষে হাজির হলো। কক্ষটা ভরা নীরবতায়। দেয়ালে ভার্সিটির পুরনো ছবি, মেঝেতে পলিশ টেবিল, জানালার পাশে বড় আরামদায়ী চেয়ার। ভাইস চ্যান্সেলর তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাদের ভিতরে আসতে বলল। তারা ভিতরে আসতে ভাইস চ্যান্সেলর খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে তিনজনকে দেখলেন। আনভির চোখে সাহস, কণ্ঠে স্থিরতা নিয়ে বলল, স্যার, আমরা তুরাজ চৌধুরীর স্টেটমেন্ট বদলানোর জন্য কিছু পদক্ষেপ নিতে চাই। এটা শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি নয়, এই ভার্সিটির শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদের অধিকারে লঙ্ঘন করছে। আমরা চাই ভার্সিটিতে এই বিষয় নিয়ে আওয়াজ উঠুক, যাতে আর কেউ এভাবে নিজের আধিপত্য বিস্তার করতে না পারে। আনভির কথাটা শোনা মাত্র ভাইস চ্যান্সেলর কপালে ভাঁজ পড়ল। তিনি নিজের কণ্ঠ গম্ভীরতা বজায় রেখে বললেন, সিমি, তুমি ঠিক কি বলতে চাইছো? এটা তুরাজ চৌধুরীর বাবার তৈরি ভার্সিটি। ওর নামে এখানে সর্বত্র ঘুরে বেড়ায়। এখানে যদি কিছু ঘটে, তুরাজ চৌধুরী কাউকে ছাড়বে না। তুমি কি ভেবেছো ও তোমাকে ছেড়ে দেবে? আনভি একটু এগিয়ে এসে কণ্ঠটা ধীর করল। স্যার, আমি বুঝি তুরাজের ক্ষমতা কতটুকু, কিন্তু আমরা এখানে পড়ি। এই ভার্সিটির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কখনো চাইবো না এই ভার্সিটির ক্ষতি হোক। আমরা এমন কোনো আন্দোলন করব না যা ভার্সিটিকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের পরিকল্পনা শান্তিপূর্ণ এবং শিক্ষামূলক। প্রতি সেমিস্টারে আমরা একজনের একটা গ্রুপ তৈরি করব। এই 5 জনই গ্রুপের মধ্যে লিডার হবে। তারা ক্লাস পরিবর্তন, নীতিমালা পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের অভিযোগ সংগ্রহ করবে। আমরা বিশুদ্ধভাবে রিপোর্ট দেব। এটা হবে স্টুডেন্ট লিড প্রকল্প। ভাইস চ্যান্সেলর চোখে শঙ্কা দেখে যাচ্ছে। কিছু সময় ভাবার পর ধীরে ধীরে শ্বাস ফেলে তিনি বললেন, তুরাজ যদি এটা অপছন্দ করে, তার প্রতিক্রিয়া কেমন হবে তুমি কল্পনা করেছো? আমি তোমাদেরকে বারবার সাবধান করছি। নীরবতা ভেঙে রিশমা বলল, স্যার, আমরা সবাই এখানে পড়ি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। আমাদের উদ্দেশ্য ক্ষতি করা নয়, শুধু নিয়ম নীতি, যাকে শিক্ষার্থীরা জন্য সুবিচার হবে, এটার জন্যই এই আন্দোলন। তামিম একটু এগিয়ে এসে আনভির পাশে দাঁড়িয়ে জোর কণ্ঠে বলল, স্যার, আমরা সবাই একসঙ্গে কাজ করব। আপনি যদি রাজি হন, আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আপনার সঙ্গেও সমন্বয় করব। ভাইস চ্যান্সেলর অনেকক্ষণ চুপচাপ ভাবনায় ডুব দিলেন। অবশেষে তিনি ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে এই উদ্যোগকে অনুমোদন করছি। শর্ত আছে। শর্ত এটাই, কোনো সহিংসতা হবে না, ভার্সিটির কোনো সম্পত্তি নষ্ট যাতে না হয়, আর বিশ্ববিদ্যালয়ের নিরাপদ প্রতিবান লঙ্ঘন করা যাবে না। নিজেদের বুদ্ধি ও সাবধানতা অবলম্বন করবে। আবারও বলছি, আমি বারবার তোমাদের সাবধান করছি, যা করবে ভেবে করবে। আনভি বলল, ধন্যবাদ স্যার। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, সুবিচারকামী এবং শিক্ষামুখী।
আমাদের উদ্দেশ্য নাজাতা প্রতিষ্ঠান করা। ভাইস চ্যান্সেলর চোখে খানিকটা ঝিলিক দেখিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু মনে রাখো, তোমরা যদি কখনো আইন শৃঙ্খলা বা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ঝুঁকিতে ফেলো, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, বুঝলে? আনভি সম্মানসূচকভাবে বলল, স্যার, আমরা সতর্ক থাকব। আনভি, রেশমা, তামিম ভাইস চ্যান্সেলরের রুম থেকে বেরিয়ে আসে। আনভি কিছুটা তাচ্ছিল্যের হেসে বলে, তুরাজ চৌধুরী, ওই দিন আপনার করা প্রত্যেকটা অপমান এই আনভি হাসান সিমি কড়াই গন্ডায় ফিরিয়ে দেবে। তামিম আনভির দিকে এগিয়ে এসে বলে, আমি না সিমি, আমরা। আনভি তামিমের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নেড়ে বলল, আমরা। সকাল থেকে তুরাজ তার রকিং চেয়ারে দুলছে। তার টেবিলের উপর রাখা ঘড়িটা মনোযোগ দিয়ে দেখছে। নিস্তব্ধ রুমে ঘড়ির টিকটিক যেন পুরো সময়টাকে গিলে খাচ্ছে। রিফাত আর জিসান চুপচাপ তার পাশে দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে জিসান বলে, ভাই, আপনি কি কিছুর জন্য অপেক্ষা করছেন? তুরাজ হালকা বাঁকা হেসে বিড়বিড় করে বলে। তুরাজের হাসি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে। রিফাত আর জিসান শুকনো ঢোক গিলে তারা জানে এই হাসির মানে কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা তুরাজকে বেশ ভালোভাবে চেনে। তুরাজের এই হাসি কারো জীবনে যে সর্বনাশ ডেকে আনতে পারে সেটা তারা বেশ বুঝতে পারছে। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর পরের পর্ব অবশ্যই খুব শীঘ্রই পাবেন।